আন্তর্জাতিক বার্তা সংস্থা ডক্টর ইউনূস সরকারকে নিয়ে একটি চরম বাস্তবতা সম্পন্ন রিপোর্ট প্রকাশ করেছে। যদিও আমরা যা জানছি, আমরা যা দেখছি শুনছি, তার সবই এখানে উঠে এসেছে, নতুন তেমন কিছু নয়। তবে পর্দার আড়ালে কি ঘটতে যাচ্ছে তার একটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে। আপনারা শুনলে অবাক হবেন, এ কথাটা এখনো গোপন রেখেছে। মীর জাফর ওয়াকারুজ্জামান উনি কনভিক্টেড হবে, উনি আসামি হবে, কারণ ওইসব মামলায় উনি আসামি। বাংলাদেশ সেনাবাহিনীর কাজ কি গরু ছাগলের আবর্জনা পরিষ্কার করা, ময়লা বর্জ্য এগুলো পরিষ্কার করা, নাকি বাংলাদেশ সেনাবাহিনীর অন্য কোনো কাজ রয়েছে? মানে ভাবা যায় বাংলাদেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে আর কি কাজে ব্যবহারের পরিকল্পনা আছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ ঘটনাটিতে যিনি সম্পৃক্ত তিনি হচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে গরু ছাগলের ময়লা বর্জ্য এগুলো পরিষ্কার করার দায়িত্ব দিতে চাচ্ছেন, তাতে সেনাবাহিনীর সম্মান যেভাবে ক্ষুণ্ণ হয়, সেটা কি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি ব্যাপারটা বোঝেন? বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়া কুরবানির পশুর যে বর্জ্য, মানে সুইপারি করা আর কি, বুঝেন নাই যে আমরা গরু ডরু জবাই করার পরে আতজুরি ভুড়ি গোবর টোবর রক্ত পানি যা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা করানোর যে কাজটা, সেই কাজটা এবং এডিস মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর হয়তো লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে সেনা প্রধান করা হবে, এবং এই আতঙ্কে এখন লেফটেন্যান্ট জেনারেল কামরুলকেও সরিয়ে দেওয়া হবে আর ডক্টর খলিলুর রহমানকে ডেমোনাইজ করতে হবে। এই যদি হয় বাস্তবতা, এমন যদি হয় যে আপনি একজন যোগ্য সিভিলিয়ানকে সেলিউট করতে আপনি কুণ্ঠাবোধ করেন, তাহলে আপনার প্রফেশনের প্রতি আপনি নিজেই তো আপনার শ্রদ্ধাবোধ হারাচ্ছেন। এই মুহূর্তে বাংলাদেশে যদি পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয় এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডের যদি সুষ্ঠু তদন্ত হয় এবং আয়নাঘরের উপরে যদি সুষ্ঠু তদন্ত হয়, আপনারা শুনলে অবাক হবেন, এ কথাটা এখনো গোপন রেখেছে। মীর জাফর ওয়াকারুজ্জামান উনি আসামি হবে, কারণ ওইসব মামলায় উনি আসামি। পিলখানা হত্যাকাণ্ডে উনি আসামি হবেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডে উনি আসামি হবেন, এবং আয়নাঘর। দর্শক, আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করা হয়েছে, এমনকি জনগণের মুখোমুখি করা হয়েছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে। এবারে সেনাবাহিনীকে সর্বনিম্ন তলে নামাতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু অধম্য উপদেষ্টা। এটা কি কখনো মানা যায়? এটা কি মানা সম্ভব? অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, তাদেরকে শুধুমাত্র একটি মাত্র অনুরোধ করে বলছি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শিরোনাম দেখে ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না, চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখতে পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই। তবে তার আগে আপনাদেরকে শুধুমাত্র একটি মাত্র অনুরোধ করে বলছি, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। বাংলাদেশ সেনাবাহিনীর কাজ কি গরু ছাগলের আবর্জনা পরিষ্কার করা, ময়লা বর্জ্য এগুলো পরিষ্কার করা, নাকি বাংলাদেশ সেনাবাহিনীর অন্য কোনো কাজ রয়েছে? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে গরু ছাগলের ময়লা বর্জ্য এগুলো পরিষ্কার করার দায়িত্ব দিতে চাচ্ছেন, তাতে সেনাবাহিনীর সম্মান যেভাবে ক্ষুণ্ণ হয়, সেটা কি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি ব্যাপারটা বোঝেন? যার বিরুদ্ধে হিজবুত তাহরিরের শীর্ষ নেতা হিসেবে অভিযোগ রয়েছে, যাকে এখন পর্যন্ত সরকার সরিয়ে দেয়নি, সরকার তাকে পেলে পুষে বড় করছে, তিনি নানা রকমের কর্মকাণ্ড করছেন এবং তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে। তিনি নিজের পদ বাঁচাতে একজন বড় অফিসারের পদ খেয়েছেন, এরকম অভিযোগও তুলেছেন সাংবাদিক জুলকারনাইন সাহেব, যিনি কিনা সামনে এনেছিলেন যে এই ঢাকা উত্তরের প্রশাসক যিনি এজাজ, তিনি হিজবুত তাহরিরের পঞ্চম শীর্ষ নেতা। তিনি যখন বাংলাদেশ সেনাবাহিনীকে গরু ছাগলের বর্জ্য পরিষ্কারের দায়িত্ব দেওয়ার কথা বলেন, তখন সেনাবাহিনী সেটাকে ভালোভাবে নেয়ার কথা নয়, এবং সেনাবাহিনী একদিন আগে প্রেস ব্রিফিংয়ে এটা নিয়ে ইনফরমালি কথা বলেছিল। এবার
একেবারে ফর্মাল প্রেস বিজ্ঞপ্তিতে, সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাপারটা খোলাসা করে দিল। কি অবস্থান সেনাবাহিনীর কাজ আসলে কি? গরু ছাগলের বর্জ্য পরিষ্কার করা নাকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা? সেই উত্তর খুঁজবো এই ভিডিওতে। অর্থাৎ আপনি বর্জ্য ব্যবস্থাপনা যাদেরকে দিয়ে করানো উচিত, যারা এই কাজ করতে অভ্যস্ত কিংবা যাদের যোগ্যতা ওই কাজ করার, তাদেরকে দিয়ে ওই কাজ করান। সেনাবাহিনীকে কেন এর মাঝে টানেন? সেনাবাহিনী কেন গরু ছাগলের বর্জ্য পরিষ্কার করতে যাবে? এই কাজে কেন যাবে? সেনাবাহিনী যখন দেশের একেবারে ক্রান্তি লগ্নে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা এগুলো নিয়ে কাজ করছে, তখন ঢাকা উত্তর সিটির প্রশাসক কোন ক্ষমতা বললেন সেনাবাহিনী কি তার আন্ডারে? সেনাবাহিনী কি তার অধীনস্থ যে তিনি নিজ ক্ষমতা বলে দিলেন যে এই কাজে সেনাবাহিনী নিয়োগ করা হবে? এটা তার এখতিয়ার বহির্ভূত, এটা তিনি বলতে পারেন না। বরং তাকে জবাবদিহির মধ্যে আনা উচিত। কারণ সেনাবাহিনী তার পৈতৃক সম্পত্তি নয় যে সেনাবাহিনীকে যে কোনো জায়গায় কাজে লাগাবেন এই ঘোষণা দিয়ে দিবেন সরকার এবং সেনাবাহিনীর সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে। সেই কথাই সেনাবাহিনী খুবই ভদ্রভাবে ব্যাপারটা উপস্থাপন করেছে এবং স্পষ্ট করে দিয়েছে যে বর্জ্য ব্যবস্থাপনা করা সেনাবাহিনীর কাজ নয়, এটার জন্য যারা উপযুক্ত তাদেরকে দিয়ে এই কাজ করানো উচিত। তাতে আপনি কি বুঝলেন দর্শক? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক যখন সেনাবাহিনীকে এই ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য জ্ঞান করার চেষ্টা করে, তখন সরকার সেনাবাহিনীকে করিডোর, জাতীয় নিরাপত্তার বহু ইস্যুতে যে অন্ধকারে রাখছে, দুইটার কি এক ধরনের মিল খুঁজে পান? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক সাম্প্রতিক সময়ে তিনি বলেছেন যে আগামী কোরবানির ঈদে গরু ছাগলের যে বর্জ্য, সেই বর্জ্য পরিষ্কারে সেনাবাহিনী নিয়োজিত থাকবে, সেনাবাহিনীকে নিয়োজিত করা হবে। এতে সেনাবাহিনী চরমভাবে নিজেদেরকে অপমানিত বোধ করেছে এবং সেটা বোধ করারই কথা। ঢাকা উত্তর সিটির প্রশাসককে যে সরাসরি জবাবদিহির আওতায় আনা হয়নি এখন পর্যন্ত, সেটাও একটা মানে আশ্চর্যের কারণ। সেনাবাহিনী তাদের প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাপারটা নিশ্চিত করেছে যে কোনটা তাদের কাজ আর কোনটা তাদের কাজ নয়। প্রেস বিজ্ঞপ্তি আজকেই কিছুক্ষণ আগে এই ভিডিওটা যখন করছি, বিকেলে এই প্রেস বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশ আর্মি এবং আইএসপিআর এর পেজ থেকেই এই প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারেন স্ক্রিনশটে সেই প্রেস বিজ্ঞপ্তিটা। মানে ভাবা যায় বাংলাদেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে আর কি কাজে ব্যবহারের পরিকল্পনা আছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ ঘটনাটিতে যিনি সম্পৃক্ত তিনি হচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। কেউ কেউ বলছেন যে হিজবুত তাহরির সাথে তার সম্পর্ক এবং কি এই সংগঠনটির সাথে সম্পর্ক থাকার কারণে তিনি নাকি দুই একবার গ্রেপ্তারও হয়েছেন। সত্যতা আমি ভালো করে জানি না, তবে প্রথম থেকে ওনাকে নিয়ে অনেক বিতর্ক আছে। ওনার ধৃষ্টতা দেখেও আমরা আশ্চর্য হই যে বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়া কুরবানির পশুর যে বর্জ্য, মানে সুইপারি করা আর কি, বুঝেন নাই যে আমরা গরুডোরে জবাই করার পরে আতজুরি, ভুরি, গোবর টোবর, রক্ত, পানি যা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা করানোর যে কাজটা, সেই কাজটা এবং এডিস মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নিয়োগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তর সিটি প্রশাসকের বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আমরা তীব্র প্রতিবাদ জানাই। ঘটনার প্রেক্ষাপট রয়েছে আসন্ন ঈদুল আজহায় কুরবানি পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটির যিনি প্রশাসক আছেন তিনি একটা বিজ্ঞপ্তি দিয়েছেন। বলছেন যে এখানে সেনাবাহিনী নাকি কাজগুলা করবে বা তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, অথবা নির্দেশনা চিঠি সামহাও অফিসিয়ালি যেটা তার ক্ষমতা আছে তিনি এটা প্রয়োগ করেছেন। মানে আমাদের সিটি কর্পোরেশনের কি লোকবলের অভাব আছে? তাহলে নিয়োগ দেন। আর আমাদের এই প্রশাসক আমরা জানি, আমাদের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ আছেন, ওনার রিকমেন্ডেশনেই নাকি উনি আসলে আপনার এই পদটা পেয়েছে। আমাদের সেনাবাহিনীর সাথে আমরা দেখছি যে এই মুহূর্তে দেশের একটা গ্রুপ, এনসিপি সহ আরেকটা গ্রুপ আছে যারা সেনাবাহিনীকে নিয়ে মানে নানান বিতর্কিত আর কি সুইপারি করার পরিকল্পনা এখন চলে আসছে। প্রতিনিয়ত সেনাবাহিনীকে নিয়ে অধ্যত্বপূর্ণ কথাবার্তা, সেনাপ্রধানকে নিয়ে কট্টরপন্থী কথাবার্তা, সেনাবাহিনীকে নিয়েও কট্টরপন্থী কথাবার্তা, সেনাবাহিনীর মধ্যে বিভাজন তৈরির প্রচেষ্টা, সবকিছু মিলিয়ে আমি বরাবরই বলি যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের এত রকম ফালতু কথাবার্তা বা ফালতু অ্যাক্টিভিটিস করার মতন দৃষ্টতা যারা দেখাচ্ছেন, কিসের বলে আসলে দেখাচ্ছেন? আর আমাদের সেনাবাহিনী শুধু বিবৃতি এবং বিষয়গুলো নিয়ে অনেকটা নিশ্চুপ চুপচাপ, মনে হয় যে ভাই সেনাবাহিনী না, আমরা হয়ে গেছি হচ্ছে ধরেন আনসার, এরকমই আমার কাছে মনে হচ্ছে। কেন
যারা এগুলা করতেছেন তাদের বিরুদ্ধে মিনিমাম লেভেলে তো সেনাবাহিনীর পক্ষ থেকে একটু ব্যবস্থা নেওয়া দরকার, না হলে তো এগুলা কন্টিনিউ থাকছে। আমরা যারা কথা বলতেছি আমাদেরকে মাঝে মাঝে সেনাবাহিনীর পেইড সাংবাদিক, তারপর বলা হচ্ছে যে বিভিন্ন বক্তব্য, কিন্তু আমাদের কমেন্টও আসে যে তুমিও সেনাবাহিনীর পেইড সাংবাদিক। আর বেটা, সেনাবাহিনী দেশের গর্ব, থাকতে পারে দুই একটা ভুল ত্রুটি সেনাবাহিনীর মধ্যে, সেটা আমাদের ঘরের বিষয়, কিন্তু এটা তো ফেসবুক পোস্টে কন্টেন্ট বানাইয়া পৃথিবীতে জানানোর বিষয় না। কারণ দেশের কখনো বিপদ হলে সেনাবাহিনী সবার আগে দৌড়ে যাবে, আমরা যাব না। আমরা বৈশা হয়তো এরকম বড় বড় কথাই বলবো। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসকের এক বক্তব্যে বলা হয়, আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের কোনো কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এই ধরনের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার তাদের কোনো পরিকল্পনা নেই। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব এবং জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে সেনাবাহিনী মনে করে কুরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং এডিস মশা নিয়ন্ত্রণের মতন দায়িত্ব সংশ্লিষ্ট এবং উপযুক্ত সংস্থাগুলোকে দেওয়াই যৌক্তিক হবে। তো মানে এই জিনিসটা যখন সামনে আসে তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে দীর্ঘ 9 মাস সেনাবাহিনীকে মাঠ পর্যায়ে রাখার কারণে আজকে সেনাবাহিনীকে দিয়া সুইপারি কাজ করার জন্য একটা পরিকল্পনা চলছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা ডক্টর ইউনূস সরকারকে নিয়ে একটি চরম বাস্তবতা সম্পন্ন রিপোর্ট প্রকাশ করেছে। যদিও আমরা যা জানছি, আমরা যা দেখছি, শুনছি, তার সবই এখানে উঠে এসেছে, নতুন তেমন কিছু নয়। তবে পর্দার আড়ালে কি ঘটতে যাচ্ছে তার একটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে। এবং প্রশাসন আগামীতে সরকারের কতটুকু নিয়ন্ত্রণে থাকবে, রাজনৈতিক পরিস্থিতি কতটুকু সরকারের বাইরে যাবে, সে সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রিপোর্টে। রিপোর্টের শিরোনাম হচ্ছে হোয়াটস বিহাইন্ড দ্য পলিটিক্যাল টেনশন রোলিং বাংলাদেশ। এখানে বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা ক্রমশই বাড়ছে, এর পেছনে একাধিক জটিল সামাজিক, প্রশাসনিক এবং রাজনৈতিক বাস্তবতা কাজ করছে। এবং কতটা বাস্তবতা কাজ করছে সে তো আমরা দেখলামই। মঙ্গলবার কিভাবে অশান্ত হয়ে উঠেছিল সচিবালয়, নতুন যে সরকারি কর্মচারী অধ্যাদেশ সেটিকে কেন্দ্র করে, এবং এটিকে কেন্দ্র করে নিঃসন্দেহে অনেক কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। সরকারের একটা দূরদর্শী সিদ্ধান্ত নিঃসন্দেহে বলতে হবে যে সরকারের সচিবরা কর্মচারীদের সঙ্গে বসার কথা বলেছে, মন্ত্রী পরিষদ সচিবের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। আপাতত সামাল দেওয়া গেছে। আর রাজনৈতিক পরিস্থিতি সে তো আমরা সবাই জানি। এখানে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এক ক্রান্তিকাল অতিক্রম করছে, নিঃসন্দেহে ক্রান্তিকাল, এবং এইগুলো সব মেড বাই ডক্টর ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন। নিঃসন্দেহে বলছে এই রিপোর্ট যে যেখানে ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এটা তো নতুন কিছু নয়। বাংলাদেশের আগামীর যে ভবিষ্যৎ রাজনীতি সেটাকে চরমভাবে প্রশ্নের মুখে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমাদের প্রধান উপদেষ্টা। রয়টার্স বলছে জনমনে অস্থিরতা বাড়ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি আরও গভীর হচ্ছে, আর একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের অভাবে আগামী দিনের নেতৃত্ব নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। খুব স্বাভাবিক। নেতৃত্বে কে আসবে, কোন রাজনৈতিক দল আসবে, অথবা বর্তমান সরকারের নেতৃত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন কিনা সে নিয়েও তো গুঞ্জন অনেক আগে থেকে শুরু হয়েছে। একেবারে আনবায়াসড একটা রিপোর্ট করেছে রয়টার্স। এবং এই যে একটা চরম অস্থিরতার চারিদিকে, সেই উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর যে চেষ্টা করা হচ্ছে, সব কিছু দায় আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে, সেটি আবার এখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ফলে সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা শুরু হওয়ার পর যুদ্ধের মতো পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার এবং রোববার, তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছে দেশে। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সম্মানীয় মানুষ, নিঃসন্দেহে আমরা এখনো পর্যন্ত সম্মান করতে চাই, কিন্তু তিনি এই যে ক্রমান্বয়ে এক এক কথা এক এক সময় এক এক ধরনের রং চং দিয়ে বলার চেষ্টা করেন, বিশেষ করে যুদ্ধাবস্থার কথা কতবার বললেন আপনারা বলুন তো? খেয়াল করে দেখুন কত জায়গায় তিনি এই কথাটি বলেছেন। 29 এপ্রিল পুলিশ সপ্তাহ উপলক্ষে তিনি যখন প্রধান অতিথি হিসেবে
বক্তব্য দিলেন, সেখানে তিনি বললেন দেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ভারত পাকিস্তান যখন প্রাথমিক যুদ্ধে বেঁধে গেল, তখন তিনি আবার নৌবাহিনীর একটি অনুষ্ঠানে বললেন এই যুদ্ধ শুরু হয়ে যায় অবস্থা, সকালে ঘুম থেকে উঠি দেখি এই অবস্থা, আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে এবং যেন তেন কোনো প্রস্তুতি নয়, যাতে আমরা যুদ্ধে জয়লাভ করি সেই ব্যবস্থা নিতে হবে। হয়তো লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে সেনা প্রধান করা হবে এবং এই আতঙ্কে এখন লেফটেন্যান্ট জেনারেল কামরুলকেও সরিয়ে দেওয়া হবে আর ডক্টর খলিলুর রহমানকে ডেমোনাইজ করতে হবে। এই যদি হয় বাস্তবতা, এমন যদি হয় যে আপনি একজন যোগ্য সিভিলিয়ানকে স্যালিউট করতে আপনি কুণ্ঠাবোধ করেন, তাহলে আপনার প্রফেশনের প্রতি আপনি নিজেই তো আপনার শ্রদ্ধাবোধ হারাচ্ছেন। নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বেসামরিক ব্যক্তির এইটাই ছিল। হ্যাঁ, এখন আচ্ছা দেখেন, এই যে তিনি একজন সিভিলিয়ান হতে পারে, কিন্তু আপনি দেখেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা একজন সিভিলিয়ান, মার্কিন যুক্তরাষ্ট্রের সিভিলিয়ান, এমনকি পাকিস্তানেও এর আগের নিরাপত্তা উপদেষ্টা যিনি ছিলেন তিনিও সিভিলিয়ান ছিলেন। একজন সিভিলিয়ান নিরাপত্তা উপদেষ্টা হিসেবে থাকবে, এটাই তো স্বাভাবিক, এটাই কাম্য, সভ্য জগতে এটাই হয়ে থাকে। আজকে বাংলাদেশে যদি সামরিক বাহিনী এটা মেনে নিতে না পারে, তাহলে বলতে হবে যে এখানে তাদের একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স, এবং সামরিক বাহিনীর কোন অফিসারের এই যোগ্যতা রয়েছে নিরাপত্তা উপদেষ্টা হতে পারবে? খলিলের নখের কাছাকাছি কি কেউ আসতে পারবে? সামরিক বাহিনী প্রধান তো তার পুত্র তুল্য ডক্টর খলিলের। সামরিক বাহিনী প্রধান যে একটা মাদ্রাসা বা স্কুলের ছাত্র হিসাবে তার যে জ্ঞান ছিল এক সময় বাল্যকালে, তার সেটাই হচ্ছে তার খলিলুর রহমান এর সাথে তুলনা করলে তার অবস্থান। তিনি কি সেটা জানেন না? তিনি কি বোঝেন না যে কতখানি কঠিন বাংলাদেশের অস্তিত্বজনিত কূটনীতি? কিন্তু পুরো ব্যাপারটা কি আমি বলি যে তারা ইচ্ছা করে এই যে বেসামরিক, তাছাড়া সেখানে সামরিক বিষয়গুলো দেখার জন্য তো লেফটেন্যান্ট জেনারেল হাফিজ রয়েছে। খলিলুর রহমানের তো সময় নাই সামরিক বাহিনী বিষয়ে দেখাশোনা করার, তিনি তো সেখানে কখনো মাথা ঘামায় নাই। স্যার এখানে একটা আবেগের কথা বলি। আমাকে এক সেনা কর্মকর্তা বলছিলেন যে আপনি দেখছেন ডক্টর খলিলকে নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দিচ্ছে, একজন বেসামরিক লোককে এখন স্যালিউট করতে হবে। তাই বললাম ডক্টর খলিল তো একজন যোগ্য লোক, তাকে স্যালিউট করলে কি সমস্যা ভাই? তোমরা তো চুপ্পুতে স্যালিউট করো না। চুপ্পুতে একটা চোর, প্রতিষ্ঠিত চোর, এসালামের সহযোগী, এটা তো প্রতিষ্ঠিত। খুবই চিন্তার বিষয় যে দেখেন এদের মানসিকতা কোন স্তরে নেমেছে, কিভাবে, কি উদ্ভট চিন্তা। তুমি হলা বাংলাদেশের নাগরিক, তোমার পেছনে বেসামরিক মানুষের টাকায় তোমার অস্তিত্ব, তোমার বেতন, তুমি জাতিসংঘে যাচ্ছ, আজ পর্যন্ত কখনো তুমি সত্যিকারের যুদ্ধে অংশগ্রহণ করনি, যুদ্ধ হয়েও যাওনি, জাতিসংঘে যেটা করছো সেটা খুব ভালো কথা, কিন্তু একজন সামরিক বাহিনী অফিসার তো যুদ্ধে গেলে তার সত্যিকারের প্রফেশনাল কম্পিটেন্স বোঝা যায়। সেই তুলনায় তুমি জাতিসংঘে যা করছো সেটা তো দীর্ঘ সময় ব্যাপী একটা পুতুল খেলা। পুতুল খেলা করে তুমি মনে করো যে তুমি সামরিক যুদ্ধে যে তোমার উৎকর্ষতা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, এটা হতে পারে? আর বেসামরিক ব্যক্তিকে তুমি স্যালিউট করবে না? ডক্টর খলিলের মতো এত উপযুক্ত মানুষকে সেনাবাহিনী প্রধান স্যালিউট করা, সেটা তো তার সৌভাগ্যর কথা, সেটা তার 7 জন্মের সার্থকতা। তিনি কিভাবে সেনা প্রধান হয়েছে আমরা কি জানি না? তার আত্মীয়তার বন্ধন না থাকলে তিনি কি হতেন? তার কি সেই যোগ্যতা ছিল? তিনি কি মেজর বা লেফটেন্যান্ট কর্নেলের উপরে উঠতে পারতেন? এগুলো কি সত্যি কথা না? এগুলো কি সামরিক বাহিনীর সদস্যরা জানে না? কেন আমি তো মনে করি এখানে আসল ব্যাপারটা হচ্ছে যে প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল, তিনি সামরিক যে সম্পর্ক এবং পাকিস্তানের সাথে চীনের সাথে যে সামরিক সম্পর্কগুলো গড়ার পেছনে তার অবদান রয়েছে, তিনি পাকিস্তানের যে সামরিক বিষয়ে আলোচনা করে এসছেন। খলিলুর রহমানের সাথে তার একটা যোগাযোগ হয়েছে, কমিউনিকেশন হয়েছে, সামরিক বিষয়গুলো আলোচনা করেছেন, এবং এই বিষয়টাকেই মানে তার চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে। বিএনপির সালাউদ্দিন বর্তমানে রয়ের নিযুক্ত, ভারতের নিযুক্ত সালাউদ্দিন আহমেদ রয়ের একটা অ্যাসাইনমেন্ট নিয়েছে 2-3টা কাজকে কন্ট্রোল করার জন্য। এই মুহূর্তে বাংলাদেশে যদি পিলখানা বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়
এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডের যদি সুষ্ঠু তদন্ত হয় এবং আয়নাঘরের উপরে যদি সুষ্ঠু তদন্ত হয়, আপনারা শুনলে অবাক হবেন, এ কথাটা এখনো গোপন রেখেছে মীর জাফর ওয়াকারুজ্জামান। উনি কনভিক্টেড হবে, উনি আসামি হবে, কারণ ওইসব মামলায় উনি আসামি। পিলখানা হত্যাকাণ্ডে উনি আসামি হবেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডে উনি আসামি হবেন এবং আয়নাঘর প্রকল্পে উনি আসামি হবেন। এখন ওনারা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বারবার প্রেসার দিচ্ছেন যে ইলেকশন দেন, কেন জানেন? জেনারেল ওয়াকারকে এই 3টা অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওনার নামটা যেন বাদ যায়, হাসিনার নামটা যেন বাদ যায়, মুজিব ফ্যামিলির লোকগুলোর নাম যেন বাদ যায়, ভারতের তথাকথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামটা যেন বাদ যায়, অজিত দোভালের নামটা যেন বাদ যায়, রয়ের নামটা যেন বাদ যায়। বিক্রম মিস্ত্রি ওয়াকারুজ্জামানের সাথে এই কথাগুলো বলেছে। সালাউদ্দিন এবং মির্জা ফাক এবং গোরখোদক আব্বাস এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, আমানুল্লাহ আমান, আব্দুল আউয়াল মিন্টু, সালাউদ্দিন, এরা সবাই এগ্রি করেছে নির্বাচন হলে বিএনপি যদি সরকার গঠন করে, বিএনপি ওয়াদা করেছে জেনারেল ওয়াকারের নাম বাদ দিবে, বিএনপি ওয়াদা করেছে হাসিনা এবং শেখ পরিবারের সবার নাম বাদ দিবে, তাপসের নাম বাদ দিবে, ওবায়দুল কাদেরের নাম বাদ দিবে। তো এখন ওয়াকার চিন্তা করছে বিএনপি কে যে কোনো মূল্যে ক্ষমতায় আনতে হবে, তার নামটা যেন এসব হত্যাকাণ্ড মামলার থেকে তার নামটা যেন বাদ যায়। হঠাৎ করে তারা ওয়াকার ডক্টর মোহাম্মদ ইউনূসের অথরিটিকে চ্যালেঞ্জ করলো। কেন চ্যালেঞ্জ করলো? দর্শকবৃন্দ, তারা বলছে করিডোরের কথা। দর্শকবৃন্দ, আপনারা করিডোর নিয়ে যদি একা একা চিন্তা করতে যান, আপনাদেরকে আমি একটা কথা আমি জিজ্ঞাসা করি। আমি গত 2 দিন ধরে আমি কন্টিনিউয়াসলি আপনাদেরকে মেসেজ দেখিয়েছি, প্রমাণ দিয়েছি যে এই ওয়াকারের চোখের সামনের থেকে রাস্তায় করিডোর দিয়েছে, বিমান পথে করিডোর দিয়েছে, জল পথে করিডোর দিয়েছে, আকাশ পথে করিডোর দিয়েছে। ওয়াকার কি একবারও কোনো কথা বলেছে ভারতের সাথে? একবারও ওয়াকার কোনো কথা বলে নাই। আজকের বলছে অনির্বাচিত সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে না, ভোটাধিকার দেওয়ার মতো যোগ্যতা বর্তমান ক্ষমতাসীন সরকার রাখে না। আচ্ছা, ওয়াকার তো 14 সালের নির্বাচন তার চোখের সামনে দেখেছে, ওয়াকার 18 নির্বাচন চোখের সামনে দেখেছে, ওয়াকার 24-এর নির্বাচন 7ই জানুয়ারি নিজের চোখে দেখেছে। একবারও কি বলেছে এই 3টা নির্বাচন ভুয়া ছিল? এই 3টা নির্বাচন নিয়ে ওয়াকার কোনো মন্তব্য করেছে? আমার জানা মতে ওয়াকার কোনো মন্তব্য করে নাই। কেন মন্তব্য করে নাই? একটা কারণে করে নাই, কারণ এখানে যদি কোনো মন্তব্য করতে যায়, then Walker himself is going to incriminate himself, নিজেকে নিজে দোষারোপ করতে হবে। তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরো আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।